আসসালামু আলাইকুম। আমাদের ভয়াল নিশি 2.0 চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের গল্প রিশফা চ্যাপ্টার 2 পর্ব 1। গল্পটি লিখেছেন গালিব আবরার। লেখকের ফেসবুক পেজটি চেক আউট করবেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আগের সিজনে রিশফাকে মুক্ত করা হয়েছিল, কিন্তু সে কি সত্যিই মুক্তি পেয়েছে? এই সিজনে এক নতুন রিশফার গল্প শুরু হচ্ছে, যার জীবনে হঠাৎ করেই ঢুকে পড়ে এক রহস্যময় মেয়ে। নীল চোখের সেই মেয়ে কে, আর পরিত্যক্ত বিল্ডিংয়ের আলমারিতে কি লুকিয়ে আছে? তাহলে চলুন শুরু করা যাক। কোচিং থেকে বের হয়ে সোজা হোস্টেলে রওনা দিলাম। মাত্র 5 মিনিটের দূরত্ব, তাই হেলে দুলে হাঁটতে লাগলাম কানে হেডফোন লাগিয়ে। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ মনে হলো কেউ আমাকে ফলো করছে। ঘুরে পিছনে তাকিয়ে দেখলাম একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা দিলাম। ছেলেটা আবার আমার পিছু নিল। আমি থেমে গেলাম, ছেলেটাও থেমে গেল। এবার মনে একটু খটকা লাগলো। আমি কান থেকে হেডফোনটা খুলে ব্যাগে রেখে ছেলেটাকে হাতের ইশারায় ডাক দিলাম। সাথে সাথে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ছেলেটা আসুক, এর মাঝে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি রিশফা, ইন্টারে ফার্স্ট ইয়ারের ছাত্রী। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে। সৎ মায়ের অত্যাচারে বাসা ছাড়তে বাধ্য হই। এখন হোস্টেল থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বাবা মাঝে মাঝে এসে খোঁজখবর নিয়ে যায় আর টাকা দিয়ে যায়। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমরা চাইলেও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না, তাই যা হবে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমত্তার পরিচয়। ছেলেটা আসলো আমার কাছে। আমি জিজ্ঞেস করলাম, কি সমস্যা? আপনি কি আমাকে ফলো করছেন? ছেলেটা আমতা আমতা করে জবাব দিল, না মানে অনেক দিন ধরেই আপনাকে ফলো করছি আমি, খুব ভালো লাগে আপনাকে, কিন্তু কখনো সামনে আসার সাহস হয়নি। আজ কিভাবে যেন চলে আসলাম, প্লিজ রাগ করবেন না। খেয়াল করলাম ছেলেটা রীতিমতো কাঁপছে আর ঘামে ভিজে যাচ্ছে। বুঝলাম বেচারা খুব নার্ভাস, তাই ভাবলাম একটু মজা নেওয়া যাক ছেলেটার সাথে। দেখতে শুনতে ভালোই, তবু একটু বাজিয়ে দেখি। আমি বললাম, এত ভয় নিয়ে প্রেমে পড়ার সাহস হলো কিভাবে আপনার? আপনি জানেন আমার সাথে দুইটা ভয়ঙ্কর জিন আছে। তারা ছোটবেলা থেকে আমার সাথে আছে। আমাকে কেউ বিরক্ত করলে তারা খুব রাগ করে। এর আগেও কয়েকটা ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তার পরদিন ওই ছেলেগুলোর লাশ নদীতে ভেসে উঠেছিল। আমার সাথে জিনরা তাদের মেরে ফেলেছে। এখন আপনি যদি মরতে চান তাহলে আমি আপনার সাথে প্রেম করতে রাজি আছি। ছেলেটা একটু ঘাবড়ে গিয়ে বলল, এইগুলো আপনি মজা করছেন তাই না? আমি যেন আপনাকে আর ফলো না করি সেই জন্য আমাকে ভয় দেখাচ্ছেন। আমি একটু রাগি রাগি ভঙ্গিতে বললাম, ওই মিয়া, আপনি কি আমার বিয়াই লাগেন? মজা করব কেন? বললাম যে আমার সাথে প্রেম করলে মরতে হবে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জিন দুজন আপনার পিছনে ঘোরাফেরা করছে। আমি ইশারা দেওয়ার সাথে সাথে আপনার ঘাড় মোটকে ফেলবে। ইশারা দিব না কি বলেন? দিলাম কিন্তু। ছেলেটা কোনো মতে স্যান্ডেল হাতে নিয়ে উদম দৌড়। আপা, মাফ কইরা দেন বলে পিছনে ফিরে তাকানোরও সময় নেই। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমার পুরো শরীর শীতল করে দিল। মনে হলো যেন আমার শরীরে কেউ বরফ ঢেলে দিয়েছে। এরপর যখন আমি সামনে যেতে চাইলাম, ঠিক তখন একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে খুব দ্রুত রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আমি একটু ভয় পেলাম। বিড়ালটা রাস্তার পাশে একটা ঝোপের ভিতর গিয়ে কেমন এক অদ্ভুত আওয়াজে ডাকতে লাগলো। মনে হচ্ছে যেন কোনো ছোট বাচ্চা কাঁদছে। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে করতে একরকম পাথরের মতো হয়ে গিয়েছি। সে সবসময় আমার মৃত্যু কামনা করত। আমি মরলেই নাকি তার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এসব শুনতে শুনতে আমার মনে ভয় ডর কিছুই লাগে না। আর ভূত প্রেত এসব বলতে কিছু নেই। এগুলো শুধুই মানুষের মনে কল্পনা করা অন্য একটা জগৎ। বাস্তবে এই জগতে কোনো অস্তিত্ব নেই। তারপর হোস্টেল ফিরে আসলাম। আমরা এক রুমে 4 জন থাকি। বাকি 3 জন আমার সিনিয়র, তাই তাদের সাথে তেমন মিশি না। আমার মতো আমি থাকি। আর একাকিত্ব আমার খুব পছন্দ। একাকিত্ব যে আপন করে নিতে পেরেছে তার চেয়ে বড় সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। রাতে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসলাম, কিন্তু আজকে ঘুম যেন আমার উপর ক্র্যাশ খেয়েছে। বসে থাকতে পারছি না। কখন যে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। আমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত পর্যন্ত একটা গাছপালাও নেই। আমি ক্লান্ত চোখে চারপাশে তাকাচ্ছি। হঠাৎ আমার চোখ গেল আমার পিছন দিকে। সাদা পোশাক পরা 2 জন লোক একটা মেয়েকে কবরের মতো একটা গর্তে নামাচ্ছে। মেয়েটা চিৎকার করে আমাকে বলছে, রিশফা, আমাকে সাহায্য করো, ওরা আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচাও। একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। তার মানে এটা স্বপ্ন ছিল। খেয়াল করলাম যেই শব্দে আমার ঘুম ভেঙেছে সেটা অ্যাম্বুলেন্সের সাইরেন। তখন প্রায় ভোর হয়ে গিয়েছে। তার মানে টেবিলের উপর মাথা রেখেই সারা রাত ঘুমিয়েছিলাম।
অ্যাম্বুলেন্সের সাইরেন যেন থামছেই না। এত বিরক্তি হলাম যে বলে বোঝাতে পারবো না। শব্দটা আমাদের বিল্ডিংয়ের নিচ থেকেই আসছে। আশ্চর্য ব্যাপার হলো, আমার রুমের আপুরা দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে ভাবতে লাগলাম, এত সকালে অ্যাম্বুলেন্স কেন বিল্ডিংয়ে? কেউ মরল নাকি? বিরক্তি নিয়ে ব্যালকনিতে যাওয়ার জন্য হাঁটা দিলাম। ব্যালকনিতে গিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে নিচে, কিন্তু সেখানে কোনো মানুষজন নেই। অ্যাম্বুলেন্সের সাইরেন এখনও বেজে চলছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স থেকে দুজন সাদা পোশাক পরা মানুষ নামল। আরে, এমন দুজন লোককে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। একটু মাথা খাটাতেই মনে পড়ল, কিছুক্ষণ আগে এমন দুজন লোককে স্বপ্নে দেখেই তো ঘুম ভাঙল আমার। এখানে কি হচ্ছে আসলে? আমি এক নজরে তাকিয়ে আছি সেদিকে। তারা দুজন গিয়ে গাড়ির পিছনের পার্ট খুলে খুব যত্ন করে একটা লাশ নামালো, সাদা চাদর দিয়ে ঢাকা। আমি এখনো বুঝতে পারছি না আসলে লাশটা কার। সেখানে অন্য কোনো মানুষও ছিল না। তারা লাশটা নামিয়ে দুজন লাশের দুপাশে দাঁড়ালো, একজন পায়ের কাছে আর একজন মাথার কাছে। হঠাৎ একটা দমকা হাওয়ায় লাশের মুখের ওপর থেকে চাদরটা সরে গেল। আমি চোখ বড় করে তাকিয়ে আছি। এটা আমি কি দেখছি? আমার কলিজা শুকিয়ে গেল। এই লাশ আর কারো না, বরং আমার লাশ। এটা কিভাবে সম্ভব? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার মতো দেখতে ওই লাশটা কার? আমি এখান থেকে দৌড়ে রুমে যাব সেই শক্তিটাও আমার নেই। হঠাৎ খেয়াল করলাম লাশটা ধীরে ধীরে উঠে বসল এবং আমার দিকে তাকালো। কি ভয়ঙ্কর চাহনি সেটা! তার চোখে কোনো মনি ছিল না। সাদা ধবধবে চোখে আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। আমার মতো দেখতে মেয়েটা যখন উঠে বসে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল, তখন আর আমার কলিজায় পানি নেই। আমি চিৎকার দিয়ে এক দৌড়ে রুমে চলে আসি। আমার চিৎকারে বড় আপুরা ঘুম থেকে উঠে গেল। তারা হন্তদন্ত হয়ে আসলো আমার কাছে। কি হয়েছে জিজ্ঞেস করছে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারলাম না। কি বলবো আমি তাদের? আমি তো নিজেই জানি না কি হয়ে গেল। আমি শুধু হাতের ইশারায় কাঁপতে কাঁপতে ব্যালকনির দিকে দেখালাম তাদের। তারা তিনজনই ব্যালকনিতে গিয়ে দেখল, বলল এখানে তো কিছুই নেই। আমিও দৌড়ে গিয়ে দেখলাম সত্যিই সেখানে কিছু নেই, না অ্যাম্বুলেন্স, না কোনো মানুষ। তাহলে একটু আগে কি দেখলাম আমি? এটা কি আমার মনের ভুল? সারা দিন সকালের ঘটনা নিয়ে ভাবলাম, কিছুই মেলাতে পারছি না। ভয়ের চেয়ে বেশি অবাক হয়েছি। এমনটাও হতে পারে নাকি? সেদিন আর কোচিংয়ে গেলাম না। বিকেলবেলা ছাদে গিয়ে অনমনে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন একটা নীল রঙের প্রজাপতি উড়ে এসে আমার হাতে বসল। আমি হাত নাড়ালাম না। প্রজাপতি আমার খুব ভালো লাগে, আর এটা অন্যরকম একটা প্রজাপতি, দেখতে খুব অদ্ভুত। কিন্তু হাতে কেমন যেন ব্যথা অনুভব করলাম। আস্তে আস্তে ব্যথাটা বাড়তে লাগল। আমি আঙ্গুল দিয়ে স্পর্শ করতেই ফুরুত করে উড়ে গেল। উড়ে গিয়ে একটা ছোট ফুল গাছের ওপর বসল। খেয়াল করলাম ফুল গাছের পাতাগুলো ধীরে ধীরে সবুজ থেকে কালো হয়ে যাচ্ছে, যেমনটা আগুনে পুড়লে হয়। আমি বসা থেকে উঠে গেলাম। আবার কিছু একটা হচ্ছে। আমি দৌড়ে গিয়ে প্রজাপতিটা তাড়িয়ে দিলাম হাত দিয়ে। কিন্তু এবার আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমার হাতে কালো একটা দাগ বসে গেছে, ঠিক যেখানে প্রজাপতিটা বসেছিল। আমি হাত দিয়ে ডোলে দাগটা মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু যাচ্ছে না সেটা। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, ওই দাগ কখনো মুছবে না। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আরে, এইমাত্রই তো কেউ কথা বলল। আমি বুঝতে পারলাম এই মুহূর্তে এখানে থাকা ঠিক হবে না, তাই ছাদ ত্যাগ করার জন্য জোরে হাঁটা দিলাম। ঠিক তখনই খেয়াল করলাম একটা মেয়ে ছাদের এক কোণে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো খোলা, এলোমেলোভাবে উঠছে। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়ে, কে তুমি? কোনো জবাব এলো না। আমি আরেকটু কাছে গিয়ে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? কে তুমি? এবারও কোনো জবাব না পেয়ে আমি গিয়ে মেয়েটার কাঁধে হাত রাখলাম। তার শরীর প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি সাথে সাথে হাত সরিয়ে নিলাম। এবার মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। নীল চোখ, খুব সুন্দর মায়াবী চেহারার একটা মেয়ে, আমার চেয়ে বয়সে ছোটই হবে। তাই জিজ্ঞেস করলাম, তুমি কে? আগে তো তোমাকে কখনো দেখিনি। মেয়েটা খুব সুন্দর করে বলল, আমি রিশফা। তুমি রিশফা মানে? তাহলে আমি কে? আমার নাম তো রিশফা। মেয়েটা বলল, শুধু আপনার নামই যে রিশফা হতে হবে এমনটা না, আরও অনেক মেয়ের নাম রিশফা হতে পারে। হ্যাঁ, তা ঠিক। তার মানে আমাদের দুজনেরই নাম রিশফা। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? তোমাকে তো এই হোস্টেলে আগে দেখিনি। এবার মেয়েটার মুখ কালো হয়ে গেল। অন্যদিকে মুখ করে ছাদের রেলিংয়ের উপর বসল। আমিও কি মনে করে যেন তার কাছে বসলাম। মেয়েটা বলা শুরু করল, আজ প্রায় 2 মাস যাবৎ আমি এই হোস্টেলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আমার একটা গন্তব্য ছিল। আমি মুক্ত হয়ে গিয়েছিলাম একটা কালো অধ্যায় থেকে। চলে যাচ্ছিলাম আমার ঠিকাদায়।
কিন্তু কিভাবে যেন আমি এই হোস্টেলে এসে আটকা পড়ে গেলাম। না আমি এই হোস্টেল থেকে বেরোতে পারছি, আর না কারো সাথে যোগাযোগ করতে পারছি। আমি বললাম, এগুলো কেমন অদ্ভুত কথা, মানে তুমি জানো না কিভাবে এই হোস্টেলে এসে পৌঁছেছ? মজা করছো আমার সাথে? মেয়েটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষ কখনো মিথ্যে কথা বলে না, আর আজ থেকে আমি আপনার শরীরে থাকব, যতদিন আমি মুক্তির পথ খুঁজে না পাই। আপনি আমাকে সাহায্য করবেন, করতেই হবে। এবার মেয়েটার মাঝে কেমন একটা ভয়ঙ্কর অনুভূতি লক্ষ্য করলাম। তবু আমি বললাম, অনেক হয়েছে তোমার এসব ফালতু কথা, কোথা থেকে এসেছো সত্যি করে বলো, না হলে আমি সুপারভাইজারকে জানাবো। মেয়েটা বলল, আপনি আমার কথা বিশ্বাস করেননি তাই না? তাহলে দেখেন। এই বলে মেয়েটা ছাদের রেলিং থেকে কাত হয়ে নিজেকে ফেলে দিল। আমি ধরতে গিয়ে পারলাম না, মনে হলো যেন সে একটা আলো আমার হাত ভেদ করে পড়ে গেল। চোখের সামনে 3 তলা ছাদ থেকে মেয়েটা পড়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম তার নিথর দেহটা নিচে পড়ে আছে। আমি চিৎকার করে নিচে যাওয়ার জন্য উল্টো ঘুরলাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে, মলিন মুখে। আমি যেন কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠলাম। যে মানুষটা আমার চোখের সামনে ছাদ থেকে পড়ে গেল, সেই মানুষটা আমার সামনে আবার কিভাবে এলো? আমি আবার নিচে তাকিয়ে দেখলাম, সেখানে মেয়েটার দেহ পড়েছিল না। এমনকি নিচ দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে, তারা কেউ এটা নিয়ে কিছু করছে না। তার মানে মেয়েটা যা বলেছে সত্যি বলেছে, সে মানুষ না কেউ। মেয়েটা এখনও আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আমাকে ভীত দেখে মেয়েটা বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি তখন প্রজাপতি হয়ে বসে আপনার হাতে আমার চিহ্ন এঁকে দিয়েছি, আপনি চাইলেও আমার থেকে দূরে থাকতে পারবেন না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সকালবেলা অ্যাম্বুলেন্সের ঘটনাটা কি তুমিই ঘটিয়েছিলে? হ্যাঁ আপু, আমিই করেছিলাম, কারণ আমি আপনার শরীর বেছে নিয়েছি। আপনাকে আরও ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হবে আমার জন্য, তাই অভ্যস্ত হয়ে যান সব বিষয়ে। আমি বললাম, আচ্ছা, আমার কাছে তুমি কি চাও? কেন আমার শরীরই বেছে নিলে? শুধুমাত্র নামের মিল থাকায় নাকি অন্য কোনো কারণ আছে? আস্তে আস্তে সব জানতে পারবেন আপু। এখন আমি যা বলি তা করবেন, আর এসব বিষয় কারো সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার ক্ষতি করতে আমার কোনো মায়া লাগবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। ঠিক আছে, কাউকে বলবো না এসব। আমাকে কি করতে হবে বলো, আর তোমার কাজ শেষ হয়ে গেলে তো আমাকে ছেড়ে দিবে তাই না? হ্যাঁ, আমার কাজ হয়ে গেলে আর কখনো আপনাকে বিরক্ত করব না। এখন আমার কথা মন দিয়ে শুনেন। হোস্টেলের পুরনো বিল্ডিংয়ে যাবেন, সেখানে কেউ থাকে না। নতুন বিল্ডিং ওঠানোর পর সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে 4 নম্বর রুমের ভাঙা আলমারিটা খুলবেন, দেখবেন সেখানে কি আছে, এসে আমাকে জানাবেন। আমি এখনও জানি না আমি এই হোস্টেলে কেন বন্দী হয়ে আছি। উত্তরটা খুঁজে পেলে আমি মুক্তির পথ খুঁজে পাব। আমি বললাম, ওই বিল্ডিংয়ে দিনের বেলাতেও কেউ যায় না ভয়ে, আর আমি এই সন্ধেবেলা যাব কিভাবে? কাল দিনের বেলা গেলে হয় না? মেয়েটা ঘাড় বাঁকা করে কর্কশ গলায় বলল, এখন যেতে বলছি মানে এখনই যেতে হবে। আমাকে এখানেই পাবেন, দেখে এসে আমাকে জানান। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, যাচ্ছি, এমন ধমক দেওয়ার কি দরকার? এই বলে মুখ বাঁকিয়ে চলে আসলাম। আমি এটুকু বুঝেছি যে ওর কথা মানলে আমার কোনো ক্ষতি করবে না ও। আমি পুরনো বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি। খুব ভয় করছে ভিতরে যেতে, কিন্তু যেতে তো হবেই, না হলে আবার রিশফা আমাকে মেরে ফেলতে পারে। ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলাম। চারদিক থেকে বিভিন্ন পোকামাকড়ের ডাক ভেসে আসছে। এত অন্ধকার যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যাচ্ছে না। ভরসা শুধু মোবাইলের ছোট একটা লাইট। হঠাৎ মনে হলো যেন পিছনে কেউ দৌড় দিয়ে চলে গেল। আমি চমকে গিয়ে পিছনে ফিরলাম, কাউকেই দেখলাম না। আমি আবার সামনে যেতে লাগলাম। আমার মনে হচ্ছে কেউ তো আমার সাথে আসছে, আমার সাথে পা মিলিয়ে হাঁটছে। তবে এসব পাত্তা দিলাম না, কিছু হলে রিশফা দেখে নিবে। আমি তো ওর কাজ করার জন্যই এখানে এসেছি। অবশেষে 4 নম্বর রুম খুঁজে পেলাম। দরজা ভাঙা ছিল। হালকা ঠেলে ভিতরে প্রবেশ করলাম। লাইটের মিটমিট আলোতে আলমারিটা পেয়ে গেলাম রুমের এক কোণে। হঠাৎ চিচি শব্দ করে কয়েকটা ইঁদুর দৌড়ে চলে গেল। আমি একটু ভয় পেলাম, না জানি আলমারির ভিতর কি আছে। ধীরে ধীরে আলমারির কপাট টান দিলাম। খুব বাজে একটা গন্ধ নাকে ভেসে আসলো। ওড়না দিয়ে নাক চেপে ধরে লাইটের আলোটা দিয়ে চারপাশে ঘুরিয়ে দেখতে লাগলাম। আরে, এটা তো একটা মৃতদেহ, কালো কাপড় দিয়ে মোড়ানো, শুধু মুখটা বোঝা যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা রিশফার মৃতদেহ। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে গিয়ে পিছনে তাকালাম। আজকের মতো এখানেই শেষ করছি।
রিশফা চ্যাপ্টার 2 এর পরের পর্বের জন্য অপেক্ষায় থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন পান। আল্লাহ হাফেজ। ভয়াল নিশি 2.2 এর সাথেই থাকুন।